নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো জলপাইগুড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকায় রাতের অন্ধকারে কয়েক বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করল অজানা দুষ্কৃতীর দল, যার ফলে দারুণ চিন্তায় এলাকার কৃষকেরা। মাঠ খারাপ হওয়া, অনুশীলনে অসুবিধা ইত্যাদি অভিযোগ তুলে খেলার মাঠ দখল করে বিভিন্ন অনুষ্ঠান বন্ধের দাবি জানালো ওদলাবাড়ি বিধানপল্লীর ফুটবল মাঠের খেলোয়াড়েরা। শিলিগুড়ি জলপাইগুড়ির জাতীয় সড়কের হাতিমোড় এলাকায় শুক্রবার পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে একটি গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনা ঘটল। একবার ভাবুন তো, গ্যাস বোঝাই ট্যাঙ্কারের দুর্ঘটনা ঘটলে কত বড় ক্ষতি হতে পারে এলাকা জুড়ে, অথচ সেই গ্যাস বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে পণ্য বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুই গাড়ির চালকসহ গোটা এলাকার বাসিন্দারা। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতিমোড় এলাকায়। জানা গিয়েছে, গ্যাস বোঝাই ট্যাঙ্কার ও ট্রাক গাড়িটি শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে আসছিল। এরপর হাতিমোড় এলাকায় পেছন দিক থেকে আসা একটি ছোট 4 চাকার গাড়ি হঠাৎ পাশ দিয়ে ওভারটেক করে সামনে চলে আসে। সে সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারকে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সবাই। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জলপাইগুড়ি অভিমুখী জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাজগঞ্জ থানার পুলিশ গাড়ি দুটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফুলবাড়ির দমকল বিভাগের কর্মীরা। শিলিগুড়ি আদালতে পুলিশের হেফাজত থেকে পালালো আসামি। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। সূত্রের খবর, আসামি নিয়ে এসে আদালতের জেলে ঢোকানোর সময় ঘটে গণ্ডগোল। সেখান থেকেই পুলিশের হেফাজত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আসামি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিকাশ কার্কিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ শুক্রবার গ্রেপ্তার করে। মদ খেয়ে ঝামেলার অভিযোগে গ্রেপ্তার করা হয় বিকাশ কার্কিকে। শনিবার খড়িবাড়ি থানা থেকে 8 জন আসামির কাগজ জমা পড়ে শিলিগুড়ি মহকুমার দেওয়ানি ও ফৌজদারি আদালতে। কিন্তু আদালতের জেলে 7 জন আসামিকে শনাক্ত করা গেলেও বিকাশের কোনো খবর নেই। তখনই টনক নড়ে প্রশাসনের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। তল্লাশি শুরু হয় বিকাশ কার্কির। ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের এসিপি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। খতিয়ে দেখা হচ্ছে আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি পূর্ব টি রবিন বলেন, আসামি এখান থেকেই পালিয়েছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। গোটা ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি পুরো দেখলে বুঝতে পারলাম। ইনকোয়ারিটা কমপ্লিট হোক তারপরে কিভাবে পালালো সে তো বলছি, ইনকোয়ারিটা কমপ্লিট হোক তারপরে বলছি। ফুটেজে কি পাওয়া গিয়েছে এখনো কার গাফিলতি স্যার? দেখবো। এটা তো সেকেন্ড টাইম হলো এই কোর্ট থেকে খুব সম্প্রতি সময়ের মধ্যে কোর্টের নিরাপত্তা তো খুবই ঢিলাঢালা। একটা প্রশ্ন তো উঠেই যাচ্ছে স্যার, এটা নিয়ে তো একাধিকবার হলো কোর্টের থেকে আসামি এভাবে আমরা পালিয়েছে। বলছি, দেখছি ইনকোয়ারিটা হোক। স্যার কারোর এগেইনস্টে এটা ডিপার্টমেন্টাল কি ইনকোয়ারি কি জেল হচ্ছে? পুলিশ না খড়িবাড়ি পুলিশ, কোন পুলিশের গাফিলতি? Nothing more, বাস হয়েছে। স্যার ডিপার্টমেন্টাল আমি ইনকোয়ারি বলছি, কোন ডিপার্টমেন্টাল ইনকোয়ারি কি শুরু হবে? দেখবো, ঠিক আছে, আসুন। বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী, তাই চাল কিনতে পকেটে চাপ বাড়ছে ক্রেতাদের। যে রাজ্য ধানের ভাণ্ডার, সেই রাজ্যেই চালের দাম ঊর্ধ্বমুখী। সবজির অগ্নিমূল্যের পর চালের চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মধ্যবিত্তের। ব্যবসায়ীদের আশঙ্কা, আগামী দিনে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে। কিন্তু কেন এমন পরিস্থিতি, কি বলছেন ব্যবসায়ীরা? একদিকে ধানের দাম হুহু করে বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে, অন্যদিকে ক্রেতাদের জন্য চাল কেনা হয়ে উঠেছে কঠিন। ধানের ভাণ্ডারের রাজ্যেই চাল কিনতে কার্যত দুরবস্থা হচ্ছে মধ্যবিত্তের। প্রতি কেজি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা করে। আগে 55 টাকা কেজি দামে যে চাল পাওয়া যেত, এখন তা 62 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। দোকানদারদের মতে
এই বাড়তি দাম মূলত দক্ষিণবঙ্গে সঠিকভাবে চাল উৎপাদন না হওয়ার কারণে বর্ষার কারণে ধান নষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায়। এক লাফে কেজি প্রতি 10 টাকা দাম বাড়ানোর পর মিনিকেট, রত্না, বাঁশকাঠি, গোবিন্দভোগ সব ধরনের চালই এখন মহার্ঘ। বাজারে এই অস্বাভাবিক দাম বৃদ্ধি দেখে ক্রেতাদের মধ্যে বাড়ছে অস্বস্তি। মিনিকেট চাল এখন 60 থেকে 62 টাকা, রত্না চাল 50 টাকা, বাঁশকাঠি চাল 80 টাকা এবং গোবিন্দভোগ 100 টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই দামের বাজার আরও ঊর্ধ্বমুখী হবে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছে এবং চালের দাম বাড়ানোর ফলে তাদের পকেটও ক্রমেই সংকুচিত হচ্ছে। আগামী দিনে কি হয় এখন সেটাই দেখার। নিজেরা হলেও বাড়বে এবার, কি মনে করছেন তাহলে? এই যে সাধারণ আর কি মধ্যবিত্ত মানুষের উপরে প্রেশার উঠবে, চলা মুশকিল হয়ে যাচ্ছে। কি চাল নিলেন এখন? আমি নিলাম পাইজাম। পাইজাম কত টাকা করে দিলেন? আমার নিল হচ্ছে 1280 টাকা। এটা 1300 থেকে 1400 টাকাও হতে পারে। হ্যাঁ 1300 থেকে 1400 টাকাও হতে পারে, 1200 টাকা। তো কতটা অসুবিধা হতে পারে? প্রচুর অসুবিধা হবে, এটা তো মধ্যবিত্ত মানুষের উপরে প্রচুর প্রেশার পড়ে যাবে, চলা মুশকিল হয়ে যাবে। প্রথমে কত টাকা কেজি ধরে চাল বেচছেন আপনি? তখন আর 1 টাকা 1.5 টাকা কেজি। বর্তমানে সেই চালের দাম এখন 40 টাকা 50 টাকা। দাম তো বাড়তেছে, আবার অনেক বাড়তেছে মানে কি অনেক বাড়তেছে। এটা একটা সাধারণ মানুষের সমস্যা। কি সমস্যা তো সাধারণ মানুষের খরিদ্দারকে আমরা বলি যে আমরা বাজার থেকে বেশি দামে আনছি, আপনারা কী করবো, আমাদের তো কিছু করণীয় নাই। আমরা ওই 1 টাকা 1.5 টাকা লাভ নিয়ে আমরা বিক্রি করি। সরকারের কাছে কি আবেদন আপনাদের? সরকারের কাছে কি আর আমরা ওইগুলা বলতে পারবো? কি আবেদন, মানে কমালে কি ভালো হয়? কমালে তো ভালোই হয়, বা নিয়ন্ত্রণ করলে? হ্যাঁ, গরিব মানুষ যেটা পেট ভরে ভাত খাইতে পারবে। কি নাম আপনার? বাবলু বণিক। চাল বললাম তো, হরিয়ানার থেকে আসে, মধ্যপ্রদেশ থেকে আসে, তারপর পাঞ্জাব থেকে আসে, বিহার থেকে আসে, ইউপির থেকে আসে। তো এই চাল আসার যে এই যে ব্যবসা বা জিএসটি ক্ষেত্রে কোনো প্রবলেম আপনাদের না মনে না হয়? না, চালে তো আমরা জিএসটি ছাড়াটা আনি। ও, আমরা তো 26 কেজি প্যাকেট আনি, 26 কেজি 30 কেজি, 25 কেজির নিচে হলে ওটা আমাদের 5% জিএসটি আছে। তার জন্য না, ও নিচের চালগুলো প্যাকিং এ 5%, প্যাকিং এর উপর জিএসটি, চালের উপর জিএসটি। ব্যবসাতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের এই যে করতে গিয়ে আনতে বা ট্রান্সপোর্টেশন? না না না, কোনো অসুবিধা। প্রশাসনের সহযোগিতা বা হ্যাঁ, সব ওগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধা হচ্ছে ট্রাফিক অসুবিধা, আর কোনো অসুবিধা। কিসের? গাড়িতে বাজারে গাড়ি ঢুকলে খালি না হলে পুলিশ নিয়ে যাচ্ছে গাড়ি, টাইম মতো খালি করতে হচ্ছে 8টার মধ্যে, নাহলে কোথায় লেবার পাবো 8টার মধ্যে? গাড়ির উপর গাড়ি আসতেছে, 2টা গাড়ি এসে গেলে খালি হয় না, একটা গাড়িকে রাস্তায় দাঁড় করে আসতো, একটা গাড়িকে রাস্তায় দাঁড় করে রাখতে হচ্ছে, তার জন্য রেমাইন্ড দিতে হচ্ছে আমাদের। এসব অসুবিধা, এইগুলো আর অন্য কোনো অসুবিধা নেই। কি নাম বলেন আপনার? স্বপন সাহা। খড়িবাড়িতে এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার হয়, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খড়িবাড়ির গুয়াবাড়িতে ডুমুরিয়া নদীর ধারে শনিবার সকালে এক বৃদ্ধের গলাকাটা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিকে মৃতদেহের পাশে রক্তাক্ত ধারালো অস্ত্র উদ্ধারকে ঘিরে খুনের আশঙ্কা উঠে আসছে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খড়িবাড়ি থানার পুলিশ, তবে এখনও পর্যন্ত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। অজানা কারণে শয়ে শয়ে ভুট্টার ফলন নষ্ট করল দুষ্কৃতীর দল। জলপাইগুড়ি শহরের 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকার ঘটনা। এবার কিছু দুষ্কৃতীর দল নষ্ট করে দিল ভুট্টার ক্ষেত। রাতের অন্ধকারে কে বা কারা ভুট্টা খেতে এসে সব গাছ নষ্ট করে দিয়েছে, চিন্তায় গ্রামবাসীরা। এর ফলে ক্ষতির মুখেও চাষিরা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকায় বেশ কয়েকজন চাষি জমি তৈরি করে সেখানে কয়েক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। কিন্তু গতকাল রাতে কেউ বা কারা সেই শয়ে শয়ে ভুট্টা গাছের ক্ষেত নষ্ট করে দিয়েছে। যদিও সেই ভুট্টা ক্ষেতের ফলন অনেকটাই বাজারে যাওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে কেউ বা কারা বিঘা বিঘা ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়। চিন্তার মুখে ওই এলাকার ভুট্টা চাষিরা। তারা বলেন, কি কারণে আমাদের এই ভুট্টা ক্ষেত নষ্ট করে দিল তা আমরা বুঝতে পারছি না। যে ক্ষতিটা হইলো, এই ক্ষতিটা মানে কারোর উপরে সন্দেহ হয়? সন্দেহ হলে এখন তাকে তো
ধরতে পারতেছি না, কমসে কম সন্দেহ তো হচ্ছে। হইলে পর তাকে ধরতে পারতেছি না। আমার আজকে গেল শুক্রবার রাত্রেবেলা করলো, তার আগের শনিবার আমার মোটামুটি 1-150 গাছ ভাঙছে। আজকে তো মোটামুটি 2-2.5 গাছ ভেঙে ফেলেছে। এটা আমাদের তো বহুত ক্ষতি হচ্ছে। আমার এইভাবে করে কতদিন দিন রাত পাহারা দেয়, আমরা পাহারা দিচ্ছি। আপনার নাম কি? আমার অজিত কুমার রায়। অজিত কুমার রায়। তো আপনার বাড়ির অ্যাড্রেস? রবীন্দ্রনগর ভাটাখানা। আপনার কতটা জমি এরকম ক্ষতি হলো? আমার না হইলে পরে ধরেন প্রায় 2-2.5 কাঠা হয়েছে। আচ্ছা, গেল শনিবারও আমার এরকম গাছ ভাঙা হয়েছে, এবং গেল রাত্রে শুক্রবার এই রাত্রে আমার 2-2.5 গাছ ভেঙে গেছে। দাদা এগুলা কিভাবে ভাঙলো কিভাবে? এটা তো আমরা জানি না। এর আগেও 2-3 দিন এরকম হয়েছে, এই খেতে ওই খেতে। আমাদের এখানে মোটামুটি 200-300 বিঘা ভুট্টা চাষ হয়েছে। এরকম করে প্রতিদিনই আসে লোকগুলো, এসে এরকম করে কে যে ভাঙে আমরা বুঝতেই পারি না। এইভাবে তো আমাদের বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। অবশ্যই ক্ষতির সম্মুখীন হচ্ছে, বিশেষ করে কৃষকের যা ক্ষতি হচ্ছে দিন দিন, সেটা তো বেড়েই চলছে, সবাই জানে। কিন্তু আপনারা কি জানেন না, মানে কারো কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহ আমরা ওরকম ভাবে করতে পারি না, কিন্তু এখানে 2-1টা পায়ের ছাপও আছে, বোঝা যাচ্ছে। এটা তো নিশ্চয়ই কেউ। এটা কতদিন ধরে হচ্ছে? এটা মোটামুটি আমাদের 1 মাসের কাছাকাছি। আর কারো প্রতিদিন ভাঙে না কিন্তু। এর আগে কি কারো খেতে হয়েছিল? এর আগে আমার কাকার খেতে হয়েছে। আপনারা কি একদিন ভাঙে, তারপর আবার 5-7 দিন 10 দিন পরে আবার ভাঙে। আপনারা কি জমিটাতে একবার ভাঙছে 1 সপ্তাহ আগে, ওইদিকে এই যে এখানে কিছুটা ভাঙছে, আজকে আবার এখানে। আপনারা কি থানা কোনো কমপ্লেন করেছেন? থানা এখনো কমপ্লেন করিনি, কিন্তু আমরা আশা করবো বলে। ঠিক আছে, থানার থেকে এখন কি পদক্ষেপ নেয় দেখি। আজকে তো কমসে কম 3000 গাছ ভাঙছে আমাদের। শিলিগুড়িতে শুরু হয়েছে পুষ্প মেলা, আর এবারে সেখানের আকর্ষণ চন্দ্রমল্লিকা। শিলিগুড়িতে শুরু হয়েছে পুষ্প মেলা। নানান রকমের ফুলের পাশাপাশি এক একটি টবে প্রায় 1600 থেকে 1700 চন্দ্রমল্লিকা ফুল শোভা বাড়িয়ে তুলেছে এবারের পুষ্প মেলার। প্রতি বছরের মতো শিলিগুড়ি পুষ্প মেলায় অন্যান্য ফুলের পাশাপাশি বিশেষ আকর্ষণের দিক হল চন্দ্রমল্লিকা ফুল। এক একটি টবে প্রায় 1700 চন্দ্রমল্লিকা ফুল ফুটিয়ে তাক লাগিয়েছে ফুলপ্রেমীরা। যদিও এবার আবহাওয়া প্রতিকূলতার জন্য ফুলের সংখ্যা কম হয়েছে বলে জানান পুষ্পমেলার উদ্যোক্তারা। মেলার প্রথম দিনই সকলের দৃষ্টি ছিল চন্দ্রমল্লিকার উপর। এই ফুল মেলার মূল উদ্যোক্তা প্রশান্ত সেন জানান, মেলায় হরেক রকমের ফুলের সমাহার রয়েছে, যার মধ্যে চন্দ্রমল্লিকা ফুলের শোভা উপভোগ করতে দেখা যাচ্ছে ফুলপ্রেমীদের। তিনি আরও জানান, আবহাওয়ার প্রতিকূলতার জন্য ফুলের সংখ্যা কমে এসেছে, কিন্তু অনেক গাছে আবার ফুলের সংখ্যা তাক লাগিয়ে দেওয়ার মতো। সময় ছিল যে একটা গাছে প্রায় 26-3000 ফুল একটা চন্দ্রমল্লিকাতে গাছে ফোটাতো, এবং সেটাকে চন্দ্রমা বলা হতো। তো এটা অনেক দিন ধরে আর কালচার করতে পারছে না কোনো কারণে, আবহাওয়ার কারণে। কিন্তু তবুও শিলিগুড়ির কৌস্তব ও প্রায় 16 থেকে 1700 চন্দ্রমল্লিকা একটা সিঙ্গেল প্ল্যান্টে, যেই গাছটার হাইট আছে 2.5 ফুট, ডায়া প্রায় 4 ফুটের মতো ডায়া আছে, সেটাতে 16 থেকে 1700 চন্দ্রমল্লিকা ফুটিয়েছে, এবং 2-3টে কালার এসছে। খুব ভালো লাগছে দেখতে। আপনারা দেখতে পাবেন যে একটা গাছের উপর কিভাবে একটা কালার আছে, মাথাম কালার হলুদ, একটা ইয়েলো কালার, আর একটা আছে সাদা হোয়াইট কালার। এগুলো সব 1600-1700 করে ফুল ফুটেছে একটা গাছে। আর এখানে ভ্যারাইটি যেগুলো আমরা বলেছিলাম আপনাদেরকে, যে 79টা স্পেসিস নিয়ে আমরা যে এবার যে শো করছি, তাতে পার্টিসিপেন্টস এসছে আমাদের 500 সামথিং। ফাইনালটা পেয়ে যাবো একটু পরেই, জাজমেন্ট দিয়ে হলো 550 মতো পার্টিসিপেন্টস আসছে। আর পট এসছে 200 না 300 কম এসছে, মানে 2600 থেকে 2700 পট এসছে গতবারের তুলনায়। কিন্তু এই বছর চাহিদাটা কিরকম? চন্দ্রমল্লিকা তো প্রত্যেকে ভালো লাগা জিনিস। সবাই আগে চন্দ্রমল্লিকার চারা নেয়, বাড়িতে চন্দ্রমল্লিকাটা তৈরি করে, কারণ এইটাকে দেখতে খুব সুন্দর। যেহেতু সবারই একটা আবদার যে চন্দ্রমল্লিকা বাড়িতে রাখবো, এই জন্য চন্দ্রমল্লিকা ঘরে ঘরে হয়। এখানে চন্দ্রমল্লিকার চারাও প্রচুর বিক্রি হয়, চন্দ্রমল্লিকার গাছও প্রচুর বিক্রি হয়। পাশাপাশি তো এখানে নানা রকম ফুলের এখন সমারোহ নিয়ে শিলিগুড়ি হর্টিকালচার এই ফ্লাওয়ার শো করছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আপনারা দেখতে পাবেন যে কত ভ্যারাইটি স্টল, কত রকম সুন্দর সুন্দর ফুল, কত বাহারি গাছ, পাহাড় থেকে আসা অর্কিড থেকে শুরু করে সাকুরা, প্রচুর ভ্যারাইটি। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়িতে তৃতীয় দিনের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নেই। আজ ছিল অঙ্ক পরীক্ষা। এদিন পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের হাসি মুখেই পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে দেখা গেল। কথা প্রসঙ্গে পরীক্ষার্থীরা জানালো, এদিনের অঙ্ক পরীক্ষা তাদের বেশ ভালোই হয়েছে। যেভাবে পরীক্ষার প্রস্তুতি না হয়েছিল তেমনই প্রশ্নপত্র হয়েছে, কোনো অসুবিধা হয়নি। উল্লেখ্য, জেলায় এবার মোট 26,902 জন পরীক্ষা দিচ্ছেন। মোট 100টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে মেইন ভেন্যু রয়েছে 21টি এবং সাব ভেন্যুর সংখ্যা 79টি। সৃজিতা চক্রবর্তী। সৃজিতা চক্রবর্তী। পরীক্ষা ছিল কেমন? অঙ্ক পরীক্ষা ছিল, ভালো হয়েছে। প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড ছিল, মানে মোটামুটি সবাই যাতে পারে এরকমই ছিল। কত উত্তর করেছো? 85 করেছি। লাস্টে টাইমের জন্য একটা অঙ্ক অ্যাটেন্ড করতে পারি। কি এক্সপেক্ট করছো? কি নম্বর আসতে পারে মনে হয়? যেটা করেছি সেটা তো ঠিকই করেছি। 80 নিচে আসার কোনো আশা নেই। পরীক্ষা ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। আবার কয় পরীক্ষা? আবার হচ্ছে 16টা এক্সাম আছে। 17টা আছে। হিস্ট্রি এক্সাম। আগের দুটো কেমন হয়েছিল? ভালো হয়েছে। আগের বাংলা আর ইংলিশ ছিল। ভালো হয়েছে। হ্যাঁ, আজকে অঙ্ক পরীক্ষা ছিল। প্রশ্নপত্র অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, অনেক ভালো হয়েছে। মোটামুটি সবাই সবকিছু যাতে অ্যাটেন্ড করতে পারে সেরকম ভাবে কোয়েশ্চেন করা হয়েছে, তো ভালোই এক্সাম দিয়ে এসেছি। আমি 85-এ অ্যাটেন্ড করে এসেছি। 5-এর শুধু ছোট প্রশ্ন পারিনি। কি এক্সপেক্ট করেছিলে যে এরকমই প্রশ্নপত্র আসবে বা এরকম কিছু? হ্যাঁ, প্রিপারেশন তো প্রথম থেকে ভালোই নিয়েছিলাম, তো একটু তো ভয় হয়েছিল যে কিরকম কি কোয়েশ্চেন হতে পারে, কিন্তু হ্যাঁ, কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল, সহজ ছিল, যাতে সবাই অ্যাটেন্ড করে আসতে পারে। ভালো হয়েছে। উঠতে পারে বলে মনে হয়? হ্যাঁ, 80 উঠে পড়বে। আগের দুটো পরীক্ষা খুব ভালো হয়েছে। ইংলিশ এক্সাম খুব ভালো হয়েছিল, কোয়েশ্চেনও সহজ ছিল, খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছিল ইংলিশ এক্সাম। আজকে যে পরীক্ষাটা হলো, যেভাবে প্রিপারেশন নিয়েছিলে ঠিক সেভাবেই কি? হ্যাঁ। কিরকম মানে যেরকম প্রিপারেশন নিয়েছিলে বলো? হ্যাঁ, প্রিপারেশন তো মোটামুটি সবই প্র্যাকটিস করাই ছিল, সব জানার মধ্যে এসেছে, মানে বইয়ের বাইরে কোনো কিছু এসে আসেনি, যা ছিল বইয়ের মধ্যেই এসেছে। নবমিতা মজুমদার, সেন্ট্রাল গার্লস। এবছর ফার্স্ট ফ্ল্যাশ চায়ের উৎপাদন দেখে রীতিমতো হতাশ হচ্ছেন জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিরা। উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে চা পাতা তোলার কাজ ফের শুরু হলেও ইতিমধ্যে ফার্স্ট ফ্ল্যাশ চায়ের উৎপাদন দেখে এক প্রকার মাথায় হাত চা চাষিদের। চায়ের এমন উৎপাদন ঘাটতিতে রীতিমতো অশনি সংকেত দেখছে জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতি। উল্লেখ্য, গত বছর 30শে নভেম্বর ছিল চা পাতা তোলার শেষ দিন। এবছর ফের চলতি মাসের 10 তারিখ থেকে পাতা তোলার ফার্স্ট ফ্ল্যাশ শুরু হয়েছে, কিন্তু চায়ের উৎপাদন মাত্রা দেখে রীতিমতো হতাশ জেলার ক্ষুদ্র চা চাষিরা। বর্তমানে চা পাতার গুণগত মান অত্যন্ত কম বলেই দাবি জেলার ক্ষুদ্র চা চাষি সমিতির। মূলত প্রতিকূল আবহাওয়ায় চায়ের উৎপাদন ব্যাপকভাবে মার খাচ্ছে বলে দাবি। বৃষ্টি না হওয়া ও হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়াতেই চা উৎপাদনের এমন হাল বলে জানানো হয়েছে। এ বিষয়ে জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, বর্তমানে আমরা কৃত্রিম উপায়ে জলসেচ করে চা গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু এভাবে যে ফলন পাওয়া যাবে তা আশাপ্রদ নয়। শুধু ক্ষুদ্র চা বাগানেই নয়, সমস্ত চা বাগানের হাল প্রায় একই। আমাদের আশঙ্কা, গত বছরের চেয়েও এবছর ফার্স্ট ফ্ল্যাশের চায়ের উৎপাদন অনেকটাই কম হবে। পাশাপাশি এর গুণগত মান নিয়েও আমাদের দুশ্চিন্তা রয়েছে। ফার্স্ট ফ্ল্যাশ চায়ের উৎপাদন কম হলে সেকেন্ড ফ্ল্যাশের ক্ষেত্রেও একই অবস্থা হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা কাটাতে এখনই বৃষ্টির অত্যন্ত প্রয়োজন। তাছাড়া এই সময় চা গাছে পোকামাকড়ের আক্রমণও যথেষ্ট বৃদ্ধি পায়। সব কিছুর কস্টিং বাড়ছে, অথচ ফলন কমছে। বর্তমানে কাঁচা চা পাতার দাম কেজি প্রতি 14 থেকে 15 টাকায় ঠেকছে, যেখানে আগে ফার্স্ট ফ্ল্যাশ চা পাতার দাম ছিল কেজি প্রতি 30 টাকা। তাই সব দিক থেকে চায়ের উৎপাদন নিয়ে আমরা অশনি সংকেত পাচ্ছি বলে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি। 30শে নভেম্বর পাতা তোলার শেষ দিন ধার্য করা হয়েছিল, আপনারা জানেন। তারপরে আবার 10ই ফেব্রুয়ারি থেকে পাতা তোলার কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া অত্যন্ত মানে প্রতিকূল, কেননা আমরা বৃষ্টি পাইনি। সেই লাস্ট বৃষ্টি হয়েছে কালী পুজোর আগে, তারপর অক্টোবরে, তারপরে কিন্তু আর কোনো বৃষ্টি নেই। এবং চা যেহেতু আবহাওয়া নির্ভর একটা শিল্প, এবং এখানে যেহেতু সবচেয়ে বড় কথা যে এখানে এই আবহাওয়াটা যেহেতু একটা ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে,
তার ফলে পাতার কিন্তু সেই ফার্স্ট ক্লাসের যে গুণগত মানটা সেটা কিন্তু এখন আমরা পাচ্ছি না। এবং ওয়েদারটাও খুব ঠান্ডা পড়ে গেল ফট করে। এই ঠান্ডা হওয়াতে কি হলো, পাতাটার গ্রোথটাও কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেল, থেমে গেল। এর ফলে পাতার কিন্তু একটু বাঞ্জি দশাটাও চলে আসবে। তো কৃত্রিম উপায়ে জল দিয়ে চা গাছটাকে বাঁচিয়ে রাখছি, কিন্তু ফলন আশা করছি না। এবং আমরা সবচেয়ে বেশি আশঙ্কা প্রকাশ করছি যে এই বছর গত বছরের চেয়ে হয়তো খারাপ হতে পারে ফার্স্ট ক্লাস। এবং ফার্স্ট ক্লাস খারাপ হলে সেকেন্ড ক্লাসও খারাপ হয়, এটা আমরা দেখেছি। এবং এখন ইমিডিয়েট যেটা দরকার, আমাদের বৃষ্টির দরকার খুব, মানে একদম বৃষ্টি। এবং আমরা ক্ষুদ্র চা চাষিরা শুধু না, চা শিল্পই চাতক পাখির মতো বৃষ্টির জন্য তাকিয়ে আছে। না, এই সময় তো আমরা যেটা আগে পেতাম, ডিসেম্বরে একটা বৃষ্টি হতো আর সরস্বতী পূজার আগে পিছিয়ে একটা বৃষ্টি হতো। গত 5 বছর থেকে কিন্তু এই বৃষ্টিটা নেই। তার ফলে কি হচ্ছে, ফার্স্ট ক্লাস যেটা খুব প্রেসিয়াস, সেটা কিন্তু একটু বিলম্ব হয়ে যাচ্ছে, দেরিতে হচ্ছে, ডিলে হচ্ছে। তার ফলে কি হচ্ছে, পাতার কিন্তু গুণগত মানটা ভালো আসছে না। এবং পাতার দামও যেরকম, চাটাও সেরকম, আগে যেরকম ফার্স্ট ক্লাস খেলে একটা সুগন্ধ থাকতো, মানে গাছটা একদম তরতাজা হয়ে যখন দিত, সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। এর ফলে কিন্তু চায়েরও কিন্তু একটা কৌলিন্য হারিয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা, প্লাস হচ্ছে এইরকম ওয়েদারে কিন্তু পোকামাকড়ও খুব বাড়ে। এবং আপনারা জানবেন, যেহেতু এখন পেস্টিসাইডের ব্যাপারে অনেক নিষিদ্ধ পেস্টিসাইড ইউজ করা যায় না, আমাদের কাছে এখন খুব রেস্ট্রিক্টেড পেস্টিসাইড আছে। সুতরাং যেমন আমাদের কস্টিং যেরকম বাড়ছে, ফলনও কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু একটা আশঙ্কার দিক। পাতার দাম এখন যে চাগুলো এসছে খুব কম দাম, 14 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে। অনেকটাই এই আমরা ফার্স্ট ক্লাস জেনারেলি 30 টাকার নিচে বিক্রি হয় না। তো সুতরাং সব দিক দিয়ে যদি দেখেন, মানে এটা কিন্তু একটা অশনি সংকেত। যদি ফার্স্ট ক্লাসে এই দাম হয়, সেকেন্ড ক্লাসে কি হবে, পরবর্তীতে কি হবে আমরা বুঝতে পারছি না। এবং গত বছর 16ই জুলাই থেকে কিন্তু পাতা আসা শুরু হয়েছিল বৃষ্টির পরে। এই বছরে সেরকম হবে কিনা জানি না। যদি হয় তাহলে কিন্তু, এমনিতে তো আমরা 3 মাস পরেই পাতা উঠালাম, নভেম্বর গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এরকম, সেখানে পাতা যদি কম হয় তাহলে আমরা বাগানগুলো চালাবো কিভাবে? এটা কিন্তু একটা নতুন একটা আশঙ্কার দিক সৃষ্টি হচ্ছে। খেলার মাঠে নানা অনুষ্ঠান হলে অনুশীলনে সমস্যা হয় খেলোয়াড়দের। তাই ওদলাবাড়ির খেলার মাঠে অনুষ্ঠান বন্ধের দাবি খেলোয়াড়দের। যে কোনো অনুষ্ঠান হলেই কোপ পড়ে খেলার মাঠের ওপর, হয় বিয়েবাড়ি নতুবা রাজনৈতিক দলের অনুষ্ঠান। এই মাঠকেই বেছে নিয়েছে সবাই, আর এতেই সমস্যায় পড়েছে খেলোয়াড় থেকে কোচেরা। এরকমই ছবি দেখা গেল ডুয়ার্সের সবথেকে ভালো এবং বড় ওদলাবাড়ি বিধানপল্লীর ফুটবল মাঠে। জানা গিয়েছে ওই এলাকার কোনো এক বিয়েবাড়ির জন্য প্যান্ডেল হচ্ছে এই ফুটবল মাঠের এক প্রান্তে, যার ফলে খেলার মাঠের বেশ কিছু অংশ জুড়েই প্যান্ডেল হচ্ছে। সেই কারণে অনুশীলনে সমস্যা হচ্ছে খেলোয়াড়দের। জানা গিয়েছে এই ফুটবল মাঠে সকালে এবং বিকেলে রাইজিং ফুটবল একাডেমি এবং স্থানীয় খেলোয়াড়েরা অনুশীলন করেন। এইভাবে মাঠের মধ্যে প্যান্ডেল হওয়ায় তারাও ঠিকঠাক অনুশীলন করতে পারছেন না। এছাড়াও শনিবার এই মাঠে একটি প্রদর্শনী ফুটবল খেলা রয়েছে। মাঠের মধ্যে প্যান্ডেলের কারণে সেই খেলাও বাতিল করা হয়েছে। খেলোয়াড়দের বক্তব্য, কার অনুমতি নিয়ে এই মাঠের ভেতর বিয়েবাড়ির প্যান্ডেল হচ্ছে? বারে বারে কেন এই মাঠের ওপরই অত্যাচার হবে? এমনিতেই ছেলেমেয়েরা খেলা থেকে দূরে সরে যাচ্ছে, তার উপর এভাবে মাঝে মধ্যে ফুটবল মাঠ দখল করে অনুষ্ঠান হলে যুব সমাজ খেলার প্রতি আগ্রহ হারাবে। অবিলম্বে মাঠের মধ্যে এইসব অনুষ্ঠান বন্ধ করার দাবি জানিয়েছেন খেলোয়াড়েরা। প্যান্ডেল করার জন্য যে পারমিশনটা কে দিচ্ছে, এত সুন্দর মাঠটাকে নষ্ট করে দিচ্ছে। এই যে কবে হলো? এই কালকের থেকে বানানো শুরু করছে। বাচ্চারা খেলবে কোথায়? মাঠের মধ্যে ঢুকে গেছে না প্যান্ডেল? মাঠের মধ্যে ভিতরে আসে প্যান্ডেলটা। এই প্যান্ডেলে এত সুন্দর টুর্নামেন্ট হচ্ছে, এখানে এই মাঠের মধ্যে এইগুলো প্যান্ডেল করলে কি করে খেলাটা হবে? মাঠটাকে তো নষ্ট করে দিচ্ছে। এটা মানে এমনি তো দেখা যাচ্ছে যেখানে মাঠের ভিতরে ঢুকে গেছে, এখন তো খেলাধুলা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো খেলা বন্ধ হবেই যতদিন না প্রোগ্রাম না হচ্ছে। যতদিন প্রোগ্রাম হচ্ছে না, এই প্যান্ডেল খোলা হচ্ছে না, অতদিন খেলাধুলা বন্ধ। প্রশাসনের দেখা উচিত না এটা? হ্যাঁ, প্রশাসনের দেখা উচিত না? হ্যাঁ, প্রশাসনের তো দেখা উচিত, কিন্তু দেখতেছে না। মাঠটা তো নষ্ট হবে, মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। প্যান্ডেলটা অ্যাকচুয়াল ওই লাইনের থেকে ভিতরে চলে আসছে, ওটার জন্য আমরা বলি যে ওইটা একটু বাইরে করাটা ঠিক ছিল। কেন, মাঠটা খারাপ হয়ে গেলে সবার জন্য খারাপ লাগবে। এখন মাঠের ভিতরে না প্যান্ডেলটা? প্যান্ডেলটা ভিতরে আছে। কিসের জন্য করছে এখন? ওইটা কি যে করছে, হিরো বলতে সবাই বলতেছে যে হিরো মানে ওহো বিয়ের, হ্যাঁ বিয়ের প্যান্ডেল। হ্যাঁ, বিয়ের প্যান্ডেল এটা। তো আপনাদের খেলতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, খেলতে অসুবিধা হচ্ছে, আর মাঠটা খারাপ হচ্ছে। আজকে খেলা আছে বিকালে? হ্যাঁ, বিকালে খেলা আছে। তাহলে কি করে হবে খেলা? খেলাটা নষ্ট হবে, আর কি হবে।
এই যে মাঠের মধ্যে কি করা যায় এরকম প্যান্ডেল? না না, এটা কিন্তু খুব খারাপ। আপনি কোনো অনুষ্ঠান হইলে আপনি মাঠের বাইরে করেন, লাইনে যেটা লাইন আছে লাইনের থেকে একটু বাইরে করেন, ওটাতেও হয়ে যাবে। আজকে প্র্যাকটিস হলো না? প্র্যাকটিস আজকে করতে পারিনি আমি। কয়দিন তো হবেই না এর জন্য? কয়দিন মানে মোটামুটি ধরেন না 5-6 দিন হবেই না, যতদিন প্যান্ডেল না খুলছে। যতদিন প্যান্ডেল খুলবে না ততদিন মানে খেলা হবেই না। জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য এ মাসে হোটেল ডিলা প্রীতমে বসছেন রবি, সোম ও মঙ্গলবার, অর্থাৎ 16, 17 ও 18 তারিখ সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। ভারতখ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। এই ফেব্রুয়ারি মাসের 16, 17, 18 তারিখে অর্থাৎ রবি, সোম ও মঙ্গলবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলা প্রীতমে বসি এবং আগামীকাল রবিবার আপনাদের শহরে আছি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথটাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোগীনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হাতির আক্রমণে আহত হলেন 2 জন কৃষক। ঘটনাটি মাল ব্লকের গাজলডোবার 7 নম্বর কলোনির। হাতির আক্রমণে আহত হলেন 2 জন কৃষক। নাম পরিমল মণ্ডল, বয়স 50, এবং অপু মণ্ডল, বয়স 26। বাড়ি মাল ব্লকের গাজলডোবার 7 নম্বর কলোনির কাটাঘর এলাকায়। সম্পর্কে দুজনে কাকা ও ভাইপো। এদিন ভোর 4টে নাগাদ হাতির আক্রমণে আহত হন তারা। জানা গিয়েছে, গাজলডোবার 7 নম্বর কলোনি এলাকার কৃষি জমিতে ওনারা আলু চাষ করছিলেন। সেই জমির পাশেই ছোট একটি টংঘর বানিয়ে প্রতিদিন জমির আলু পাহারা দিতেন এই কাকা ভাইপো। এদিন ভোরে আপালচাঁদ জঙ্গল থেকে একটি মাকনা হাতি এসে আচমকা এই টংঘরটি ভেঙে দেয়। টংঘরের মধ্যে থাকা দুজনেই টংঘর ভেঙে মাটিতে পড়ে যায় এবং আহত হয়। এরপর বাড়ির লোকজন তাদের চিৎকারে ছুটে আসে। ততক্ষণে হাতিটি জঙ্গলে পালিয়ে যায়।
এরপর বাড়ির লোকজন আহত দুজনকে মালবাজার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে দুজনের। বাড়ির পাশেই কাঠ ও প্লাস্টিক দিয়ে তৈরি টংঘরটি থাকায় বড় বিপদ ঘটেনি, কারণ সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে। তার ঘেরা বন দপ্তরের রেঞ্জার কুনাল বর্মন বলেন, দুজন আহত হয়েছেন, তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। সরকারি নিয়মে বন দপ্তরের পক্ষ থেকে চিকিৎসা করানো হচ্ছে। আমরা আলু চাষ করছি, বাড়ির কাছে আমাদের পুষ্করি ছাড়া আম গাছ তোলা টং মারাইছি। হাতে আইসে আমার ছোট ভাই আর আমার ছেলেকে আহত হয়ে গেছে এবং তারা মাল হসপিটালে তারা এখন মালে ভর্তি আছে। আর ফসলের ক্ষতিপূরণ আপনারা পান? আমরা কোনো ফসলের ক্ষতি পাইনি, আমার ঘর ভাঙছে, আমি কোনো ক্ষতিপূরণ পাইনি। ঠিক আছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি শহরের 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকায় রাতের অন্ধকারে কয়েক বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করল অজানা দুষ্কৃতীর দল, যার ফলে দারুণ চিন্তায় এলাকার কৃষকেরা। মাঠ খারাপ হওয়া, অনুশীলনে অসুবিধা ইত্যাদি অভিযোগ তুলে খেলার মাঠ দখল করে বিভিন্ন অনুষ্ঠান বন্ধের দাবি জানালো ওদলাবাড়ি বিধানপল্লীর ফুটবল মাঠের খেলোয়াড়েরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।